আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি what is the difference between business objective and marketing objective. জীবনের লক্ষ্য দেখলেই বোঝা যায় যে একটা মানুষ আসলে চিন্তা করে কিভাবে। একটা মানুষ চিন্তা করে কিভাবে, তার চিন্তার ডাইমেনশনটা কোন দিকে, তার চিন্তার ডিরেকশনটা কোন দিকে। এখন সে ফর এক্সাম্পল মজা করে হলো গতকাল একজন বলছিল যে স্যার কত তাড়াতাড়ি বিয়ে করবো সেটা হচ্ছে, হ্যাঁ হইতেই পারে, এটা জীবনের কারো লক্ষ্য হইতেই পারে। আমি 10 বাচ্চার বাপ হইতে চাই, জীবনের লক্ষ্য হইতেই পারে। আমি পৃথিবীর 20টা দেশ ঘুরতে চাই, জীবনের লক্ষ্য হইতেই পারে। আমি পৃথিবীর 10টা দেশে আমার বিজনেস প্রসারিত করতে চাই, জীবনের লক্ষ্য হইতেই পারে। এক এক মানুষের। বাট বিষয়টা হচ্ছে যে জীবনের লক্ষ্যটা যখনই তুমি শুনবা তখনই তুমি তার চিন্তা ভাবনা, তার চিন্তার গভীরতা, প্রসারতা এবং আসলে তার চিন্তার পরিপক্কতাটা ধরতে হবে। একটা মানুষের স্বপ্ন কি এটা শুনলেই বোঝা যায় যে আসলে এই স্বপ্নটা সে যে বলতেছে এটা কি চিন্তা প্রসূত স্বপ্ন নাকি চিন্তা ছাড়া স্বপ্ন। মানে খাস করে জাস্ট বলার জন্য বললাম নাকি না আসলে সে এটার পিছনে একটা গ্রাউন্ড ওয়ার্ক করছে, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করছে, সে এটা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং এইটা নিয়ে যখনই তাকে একটা কোশ্চেন করা হবে সে এটা সব আনসার রেডি করছে। তার মানে এটা টোটাল চক আউট সে করছে, চিন্তা ভাবনা করে সে জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেট করছে। এখন একটা ছেলের বয়স 20 বছর পার হয়ে গেছে, একটা মেয়ের বয়স 20 বছর পার হয়ে গেছে, কিন্তু সে এখনো নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু কখনো চিন্তা করার সুযোগই পায় না। আজ পর্যন্ত ইউনিভার্সিটির কোনো কোর্স কোনো টিচার তাকে সেই সুযোগটাই দেয়নি। এমনকি অ্যাসাইনমেন্ট হিসেবে যখন দিয়েছে তখন আবার সে সময় পায়নি, ওয়াইফাই ছিল না। তাহলে কেমন আমরা তাহলে করবো কিভাবে, বাঁচবো কিভাবে? আমাদের জীবন কি লক্ষ্যহীন তৈরি হিসেবে ছুটে যাবে? তারপর একবার এদিকে ঝড়ে ধাক্কা দিবে, একবার এদিকে শুকনোর সময় গরমে কষ্ট পাবো, শীতে কষ্ট পাবো, বৃষ্টিতে পাবো, শেষ। এভাবে চলবে না। না, এভাবে তোমার লাইফ চলতে পারলেও বিজনেস হবে না। বিজনেস কখনো এভাবে চলে না। বিজনেসের ক্ষেত্রে পার্টিকুলার এই যে এই কারণেই বললাম যে ছোট্ট একটা কোম্পানি সেটা শুরু করতে গেলেও ভিশন লাগে, ভিশন স্টেটমেন্ট ডিক্লেয়ার করা লাগে। কোম্পানির যেই ছেলেটাকে তুমি নিয়োগ দিবা সেই ছেলেটারও জানা লাগে যে আমার অর্গানাইজেশনটা কেমন, আমার অর্গানাইজেশনের ভ্যালুস কি, আমার অর্গানাইজেশনের ফিলোসফি কি, এই অর্গানাইজেশনের অবজেক্টিভ কি, এই অর্গানাইজেশনের ভিশন কি, মিশন কি। ভিশন বাই নেম জানাটা জরুরি না, কিন্তু অর্গানাইজেশন কেমন এবং কি করতে চায় এইটা একদম দারোয়ান থেকে শুরু করে সিইও পর্যন্ত সবার জানা থাকাটা দরকার, যাতে তারা অর্গানাইজেশন সম্পর্কে একটা ধারণা দিতে পারে মানুষকে। আদারওয়াইজ চাকরি করি তাহলে তো ওই চাকরি বা বেতন পাই, চাকরি করি, আসি যাই, শেষ। ওনারশিপ যে গ্রো করবে, আমরা এই যে গতদিন সারা যত এক্সাম্পল দিলাম, মার্কেটিং এর যত এক্সাম্পল বলতেছি, আমরা এই যে বলতেছি লয়াল কাস্টমার ক্রিয়েট করা, আমরা এই যে বলতেছি কাস্টমার ইকুইটি ক্রিয়েট করা, আমরা এই যে বলতেছি কাস্টমারের কাছ থেকে রিটার্ন আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্রিয়েট করা, এগুলো আসবে কোথা থেকে? যতদিন কাস্টমার শুধুমাত্র কাস্টমার থাকবে, আমার এমপ্লয়ি শুধুমাত্র এমপ্লয়ি থাকবে, আমার আন্ডারে যারা চাকরি করে তারা নিজেদেরকে শুধুমাত্র চাকর মনে করবে যে আমি এখানে চাকরি করি, আসি যাই, স্যালারি নেই, শেষ। আমার আর কোনো দিকে তাকানোর দরকার নেই, দেখানোর দরকার নেই, এটা আমার কাজ না। এইভাবে যতদিন থাকবে কোনো অবস্থাতেই কোনোদিন কোনো কোম্পানি গ্রো করতে পারবে না, নেভার। কারণ সেখানে একটা জিনিসের অভাব, সেটা কি? ওনারশিপের অভাব, বিলঙ্গিংনেসের অভাব। কারণ তখন এই কোম্পানিটাকে সে নিজের কোম্পানি মনে করে নাই, ডিপার্টমেন্টটাকে সে নিজের ডিপার্টমেন্ট মনে করে নাই, ক্লাবকে সে নিজের ক্লাব মনে করে নাই, ক্লাসরুমকে কোর্সকে সে নিজের কোর্স মনে করে নাই, কোর্সের পড়াটাকে সে নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে করছিল না। আসো, এই কারণে মানুষকে জিজ্ঞেস করবা যে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, জিজ্ঞেস করবা, ঠিক আছে? জিজ্ঞেস করবা, ওরাও তোমার মতো আনসার দিবে যে এটা কি চিন্তা করেছি নাকি। তখন এটা নিয়ে তো আমি ফার্স্ট ক্লাসে আপনার সাথে কথা বলে ফেলছি, আমার মিশন নিয়ে। হ্যাঁ, এই জন্যই অন্যদেরকে জিজ্ঞেস করবা, এবং তখন ওরাও তোমাকে, তুমি যেমন ওরাও তোমাকে তেমন আনসার দিবে। কিন্তু তখন তুমি ওদেরকে বলবা যে না লাগবে, চিন্তা করে দেখ একটা বের করতে পারিস কিনা, চিন্তা কর। উইদাউট এনি ডিরেকশন চলতে পারবে না, তাই না? ধরো তুমি ভালো লাগলো আজকে একটা বিজনেস শুরু করলা, 2 দিন পরে তুমি আরেকটা বিজনেস শুরু করবা, 5 দিন পরে ওইটা ভালো লাগতেছে না, আরেকটা বিজনেস শুরু করবা। এভাবে কি জীবন চলে? না। আজকে তোমার বেস্ট ফ্রেন্ড ও, তারপর কালকে তোমার জামাই হয়ে গেল ও, তারপর এইভাবে কি জীবন চলে নাকি? জীবন তো এরকম ছেলে খেলার নাম না, এটা তো গেমস না যে একটার পর একটা এই গেমস 5 মিনিট খেললাম, বা এই মুভি একবার দেখলাম, বা আরেক মুভি, নতুন ইয়া।
লাইফ তো এভাবে চলে না। লাইফে তোমার বিজনেস বলো, তোমার সাস্টেনেন্স বলো, এখানে সাস্টেনেন্স জরুরি। এখানে একটা জিনিস স্থায়ী হওয়াটা জরুরি। এইখানে তোমার মানে শিকড় গাড়তে হবে এবং একটার উপরেই তোমার দৃঢ় প্রতিষ্ঠিত হইতে হবে, একটার উপরেই থাকতে হবে। তোমার যদি অবস্থা এরকম হয়, তুমি গ্রাজুয়েশনে একবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছো, টেক্সটাইলে চাকরি 2 বছর করলা, ওই যে ফ্যাশন হাউস দিলা, ইয়া করলা, তারপরে 2 বছর পর তোমার মনে হলো যে না, আমি ভাবছিলাম আমার এই যে টেক্সটাইল হবে, বিজনেস হবে, টেক্সটাইলের ব্যবসা হবে, এখন আর হইতেছে না। এবার এরপরে গিয়ে তুমি যদি আবার সিএসসি পড়া শুরু করো কিংবা আলাদা কোনো ডিপার্টমেন্ট শুরু করো, যে আবার নতুন করে এবার এইটাতে গ্রাজুয়েট করব, এটা আমারে দিয়ে হবে, এইভাবে বারবার ট্রায়াল করা সুযোগ আছে নাকি লাইফে? না তো। আসো বিজনেস অবজেক্টিভ এন্ড মার্কেটিং অবজেক্টিভ। এই কি করতেছ? এটা ভিতরে ঢুকো, বাইরে ঢুকো, বাইরে বাইরে সাইড করে। আচ্ছা, দেখে বলো বিজনেস অবজেক্টিভ আর মার্কেটিং অবজেক্টিভের মধ্যে পার্থক্য কি? শো বলবো। Please provide. রিডিং করতে বলিনি, বুঝাইতে বলছি। বিজনেস অবজেক্টিভ আর মার্কেটিং অবজেক্টিভের পার্থক্যটা কি বাংলায় বুঝাও। এনিওয়ান কে বলবা? স্যার মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের প্রমোশনটা করতে হবে, তারপর হচ্ছে মানে বিভিন্ন যেমন হচ্ছে ওই যে লয়াল কাস্টমার টাইপের হচ্ছে দোকানপাটগুলো, এগুলোকে আমরা ইয়ে করতে হবে, যে এই যে যেমন পেড লোকাল পার্টনারশিপ, এটার মাধ্যমে আমাদের মার্কেটিংটা মানে ইমপ্রুভ হবে। তারপর হচ্ছে ইনক্রিজ মার্কেট শেয়ার। আমরা হচ্ছে শেয়ার, এটা কি স্যার কোনোভাবে শেয়ার কেনা, মানে ওই আমার কোম্পানি থেকে কেউ না, এটা কোন শেয়ার বুঝেছি না কতদিন? কত কথা ছিল? ব্যাপারটা বোঝানো হচ্ছে যে স্যার বিজনেস অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে স্যার জাস্ট একটা নরমাল ব্র্যান্ড অফ একটা কোম্পানির উপর হচ্ছে এই কোম্পানির কাস্টমারগুলা তাদের সাথে তাদের রিলেশনশিপ, তাদের কমিউনিকেশনটা গ্রো করা, যে জাস্ট আমার বিজনেসের মধ্যে আমার যেসব কাস্টমার থাকবে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক রাখা, যাতে আমার বিজনেসটা ঠিকমতো চলে। আর মার্কেটিং বোঝানো হচ্ছে যে আমি যে বিজনেসটা করতেছি, আমার বিপরীত পক্ষ যে বিজনেসটা করতেছে তার থেকে আমার ব্যবসাটা তো লাভজনক হয়, মানে একটা আমার ব্যবসার সাথে আরেকজনের ব্যবসা, আর বিজনেসটা হচ্ছে যে আমার ব্যবসা আমি উন্নতি করবো কাস্টমারের মাধ্যমে। তো এটা আমার কাছে মনে হলো বাংলা মানে বাংলা ভাষা হিসেবে ঠিক ছিল, কিন্তু মার্কেটিং হিসেবে ঠিক হলো না। বুঝতে বোঝাতে পারতেছি না এটা তো আরো বড় সমস্যা। তুমি বুঝে যাও কিন্তু বুঝাইতে পারবে না, এটা তো একটা মহা মুসিবত। তো তুমি ফ্যাশন ডিসপ্লেতে কেমনে দিবা যে তোমার ড্রেস কি বানাইছে সেটা ওটা পারবো খবরদার। নেক্সট ইয়ার ডেট পাইছো তো? হ্যাঁ, 28 তারিখ প্রোগ্রাম। ওদেরকে দাও দিছ? এখন দাঁড়া গেছে। হ্যাঁ, কার্ড বানাও। 28 তারিখে তোমার দাওয়াত। স্যার কয়টা প্রজেক্ট দিচ্ছি ওদের? কারণ ওরা তো লাগবে। ইয়া বানাবা তুমি, ডেকোরেশন তৈরি করতে হবে। তোমাদের দাওয়াত না দিলে হবে? কি স্যার জিএস বানাইছেন আর কাম করান ইভেন্টের, এটা তো স্যার মজা লাগতেছে না। আপনি জিএস এর কাম করেন, আমরা তো খুশি হব জিএস এর কাম করলে। না স্যার, আমি এক্স। আচ্ছা আসো। বিজনেস ইজ অল অ্যাবাউট প্রফিট। জি স্যার, এটাই স্যার। মার্কেটিং ইজ অল অ্যাবাউট মার্কেটিং, প্রমোশন, এটাই স্যার। বিজনেস অবজেক্টিভ গুলো থাকে যে মানে ইফ মানে বিজনেস তাহলে প্রমোশনের ব্যাপার না আছে। অবশ্যই বিজনেস উইদাউট মার্কেটিং ইজ নাথিং। ইয়েস। মার্কেটিং আর মার্কেটিং স্যার বিজনেস নাই, কারেন্ট মার্কেটিং মার্কেটিং উইদাউট বিজনেস, আর মার্কেটিং উইথ বিজনেস সমাজসেবা ইকুয়াল টু প্রফিট। সমাজসেবা। মার্কেটিং উইদাউট বিজনেস সমাজসেবা। মানে মূল পার্থক্যটা বলো আমার। স্যার মূল পার্থক্যটা এখানে, আমি objective এর মার্কেটিং পার্থক্য। করতেছি, আমি মার্কেটিং করতেছি কি
কিসের জন্য? আমার বিজনেসটাকে সবার কাছে শেয়ার করার জন্য, ওপেন করার জন্য যে আমার এই বিজনেসটা আছে। আর এই মার্কেটিং এর থ্রুই আমি প্রফিটেবল কাস্টমার ক্যাচ করতে, সেটা হচ্ছে আমার বিজনেস। এটা হলো বিজনেস যেখানে আবার প্রফিট অবশ্যই থাকবে। আবার শোনো, কোশ্চেনটা শোনো বাবা। কোশ্চেনটা জিজ্ঞেস করছি বিজনেস অবজেক্টিভের সাথে মার্কেটিং অবজেক্টিভের পার্থক্য কি? সেই পার্থক্যটা আমাদের সহজ দুইটা পয়েন্টে বাংলা বোঝাবে। What is the difference? মার্কেটিং ইজ অল অ্যাবাউট বিজনেস শেয়ার, যে আমি বিজনেস করতেছি, আমার প্ল্যাটফর্মটা সবার কাছে তুলে ধরার। বিজনেস ইজ অল অ্যাবাউট প্রফিট, ইনক্রিজিং প্রফিট, প্রফিট কিভাবে বাড়বে, কাস্টমারের রিলেশন কিভাবে ইনক্রিজ হবে, এই ইনভেস্ট আমি কোথা থেকে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, এগুলো হলো বিজনেস। একটা পাইছি। আর মার্কেটিং পান নাই স্যার? ওইটা একটা পাইছি, একটা পয়েন্ট পাইছি। তাহলে মার্কেটিং হলো গিয়ে এই যে আমার বিজনেস। হ্যাঁ, ওইটা পাইছি। আপনি বিজনেস পান নাই না মার্কেটিং পান নাই? ইনালি পার্থক্য লেখার সময় কি এক পাশে একটা পার্থক্য লেখা হয়? স্যার পার্থক্য লেখার সময় যদি পরীক্ষার কথা বলেন, এটা তো হুবহু লিখে দিন। এটা ইজি। পরের পয়েন্ট বলবো। এই স্যার আমার জন্য এইটাই। আরেকটা পয়েন্ট, একটা পার্থক্য হয়েছে আরেকটা। কোনটা পান নাই বলেন, ওটা নিয়ে বলতে থাকি, অপশন দিতে থাকি আমি আপনাকে। কেন বলবো? স্যার আমি তো বুঝলাম আপনি কোনটা পান নাই। তোমার বোঝার মাত্রা দিন দিন এরকম বোঝা হয়ে যেতেছে কেন? লক্ষণ তো সুবিধা নেই। আচ্ছা, অনেকটুকুই ক্যাচ করতে পারছো তোমরা। মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার অবজেক্টিভ যখন শুধু বিজনেস ওরিয়েন্টেড অবজেক্টিভ, ঠিক আছে? ওদের মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম যে মেয়ের সাক্ষাৎকার নিতেছে সাংবাদিক, মেয়ে বলতেছে যে এই বুইড়ার এত টাকা এত টাকা এত টাকা যে আমার আর কিছু দেখার দরকার নেই, বুইড়ারেও দেখার দরকার নেই, বুইড়ার এত টাকা। বাস, কি অবজেক্টিভ? বিজনেস অবজেক্টিভ। দিস ইজ বিজনেস অবজেক্টিভ। প্রফিট। এবং যে কোনো বিজনেস, আমরা ইভেন সাস্টেনেবল বিজনেসের কথা যদি বলি, যখন 3P মডেলের কথা বলি, 3P কি স্যার? প্রোডাক্ট, পিপল আর হচ্ছে প্রডিউস। প্রোডাক্ট, পিপল আর প্রডিউস। আরেকটা মনে প্রডিউস পিপল এন্ড প্রডিউস প্রোডাক্ট দেন CSR বা সাস্টেনেবিলিটির কথা আমরা যখন বলি, তখন সেখানে যে অ্যালকিংটনসের 3P মডেল, ট্রিপল পি মডেল, যেটাকে ট্রিপল বটম লাইন বলা হয়, ট্রিপল বটম লাইন বা 3P মডেল, সেই 3P টা কি? People, planet and profit. People, planet and profit. তার মানে হচ্ছে একটা সোশ্যাল উইং, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল উইং, প্ল্যানেটটা বুঝলাম, আরেকটা হচ্ছে বিজনেস উইং। প্ল্যানেট হলো সোসাইটির বিষয়, পরিবেশ ঠান্ডা দুনিয়া টিকতে হবে না? কোকাকোলা বিজনেস করলো, সেই এলাকায় পানি নষ্ট হয়ে গেল, গাছপালা নষ্ট হয়ে গেল, বিজনেস করবে কেন? তুমি এখন সিগারেট বানাবো, সিগারেট বানানোর জন্য কি লাগে তোমার? কাগজের বিজনেস করবা, কাগজ বানানোর জন্য কি লাগে? গাছ কাটা লাগে। তো গাছ থাকলে না তুমি গাছ কাটবা, গাছ না থাকলে কাটবা করতে। এই কারণে যারা সিগারেটের ব্যবসা করে, বিএনপিসি কোম্পানির অন্যতম CSR মডেল হচ্ছে যে ওরা গাছ লাগায়। ও যে গাছ লাগায় এটা অবশ্য পৃথিবী বাঁচানোর জন্য, ও নিজের ব্যবসা বাঁচানোর জন্য। কথা বুঝো না? বুঝো না? জি স্যার বুঝি। হ্যাঁ, স্যার বাংলা তুমি আজকে যদি মনে করো যে কেউ রাত জায়গায় ওই শিখতেছে, সাইবার সিকিউরিটি কোর্স করতেছে আমার মতো, তার মানে বুঝবো যে নিশ্চয়ই কাহিনী আছে, কারণ সাইবার সিকিউরিটি কনসার্ন আছে, যেহেতু নিজের সাইবার সিকিউরিটি প্রোটেক্ট করা লাগবে। তুমি যদি এখন দেখো যে রাত জায়গায় ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে অথবা গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছে, তার মানে নিশ্চয়ই কাজ আছে। জি স্যার। তো ওই রকম হচ্ছে যে ওই কোম্পানি নিজের কোম্পানি টিকানোর জন্য ওই কাজ করতেছে, ওইটা না করলে তো তোর কোম্পানি টিকতে পারবে না। সো সোসাইটাল বিষয়, পিপলের বিষয়, প্ল্যানেটের বিষয়, কিন্তু প্রফিট সব জায়গায় কম। কারণ বিজনেস থাকতে হলে, টিকতে হলে প্রফিট থাকতে হবে, প্রফিট না করলে টিকবে করতে গেলে। এবার যত সেবা সংস্থা, তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশের কোনো হসপিটাল, ওই হসপিটাল যদি মানে প্রফিট করতে না পারে, প্রাইভেট হসপিটালের কথা বলতেছি, গভর্নমেন্ট হসপিটালে তো প্রফিটের দরকারই নেই, সরকারি মাল তো দাঁড়িয়ে মেটাল, ওগুলো সব ব্যাপারটা অন্যরকম, যেহেতু তোমাদের টাকা দিয়ে ওইটা অটোমেটিক্যালি চলতেছে। এই কারণে মানে হসপিটালে যন্ত্রপাতির অভাব নেই, ডাক্তারের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, রোগী নেই।
রোগী যেহেতু নাই, এখন সরকারের স্যাংশন বন্ধ হয়ে যাবে রোগী নেই এটা ইয়া করলে, এই কারণে 3 জন রোগীকে ভাড়া করে রাখা হয় ওইখানে। সরকারি জায়গায় 3 জন রোগীকে ভাড়া করে রাখা হয়, ওদেরকে বেতন দিয়ে রোগী হিসেবে পালা হয়, যাতে কিছু রোগী যে আছে এটা যে কোনো সময় দেখানো যায়, ইনভেস্টিগেশনে যাতে অন্য কিছু না যায়, দুর্নীতি কোন মাত্রায় গেছে। সো এই তো হচ্ছে ব্যাপার, মানে সবকিছুরই তো উদ্দেশ্য থাকে। তো বিজনেস অবজেক্টিভ, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এমন ভাবার কোনো কারণে যে বিজনেস অবজেক্টিভ মানেই খারাপ, আবার এমন ভাবার কোনো কারণে যে বিজনেস অবজেক্টিভ মানেই ভালো। বিষয়টা আমরা যেটা বলতেছি এখানে সেটা হচ্ছে যে বিজনেস অবজেক্টিভ আর মার্কেটিং অবজেক্টিভের পার্থক্যটা যেটা হচ্ছে যে বিজনেস শুধুমাত্র বিজনেসের মতো করে দেখে, মার্কেটিং দেখবে মার্কেটিং এর মতো করে। এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? বিজনেস মনে করবে যে আমার কাস্টমার আসছে, এই কাস্টমারে আমার ওই যে ওর মতো যে কাস্টমার আজকে আসছে, অতীতেও আসে নাই, আজকের পরেও আসবে না, এর আমার চিনারও দরকার নেই, এর আমার ধরে রাখারও দরকার নেই, এর খাতিরও করার দরকার নেই, এর মোবাইল নাম্বারও রাখার দরকার নেই, এবং এরপরে কষ্ট করে টাকা খরচ করে এর মোবাইলে মেসেজ পাঠানোরও দরকার নেই, ভাউচার কুপন দেওয়ারও দরকার নেই। এটা হচ্ছে বিজনেস। একবার পাইছি এর একদম জবাই কর, জীবনের তোরে প্রফিট কর, প্রফিট করে ছেড়ে দে। মার্কেটিং এর কাজ এটা না, মার্কেটিং এর কাজ হচ্ছে এ একবার যেহেতু এই পর্যন্ত আনছি আমি এরে আর যাইতে দিব না, একে আর যাইতে দিব না, এরে তো ধরছি, এর 14 গোষ্ঠী সহ সবাই আমার কাস্টমার বানাইছে। দ্যাট ইজ মার্কেটিং। বুঝতে পারছি না? আরো বুঝতে হবে, সহজ জিনিস। সো এখানে হচ্ছে যে বিল্ড প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, এখানেও কাস্টমার রিলেশনশিপের ব্যাপার আছে, কিন্তু সেখানে প্রফিটটা হচ্ছে এক নাম্বার প্রায়োরিটি। ইনভেস্ট ইন রিসার্চ ইমপ্রুভ প্রফিট, প্রফিট বাড়াও, রিসার্চ করো কিভাবে আর প্রফিট বাড়ানো যায়, দ্যাট ইজ। এখানে হচ্ছে যে মার্কেট শেয়ার বাড়াও, বেশি কাস্টমার রিচ করো, বেশি যত বেশি মানুষ তোমার প্রোডাক্ট কিনবে অটোমেটিক্যালি তোমার মার্কেট শেয়ার বাড়বে। মার্কেট শেয়ার যখন তোমার বাড়বে অটোমেটিক্যালি তোমার মার্কেটের গ্রোথ বাড়বে। কিভাবে? মনে করো বাংলানিং যখন ফার্স্টে আসলো, এয়ারটেল যখন আসলো, রবি যখন আসলো, এটা তো জিপির পরে আসছে, তো জিপি তো তখন সব দখল করে বসে দিয়েছে, তো জিপি সব দখল করে বসে দিয়েছে দেখে, আচ্ছা দাঁড়া, তোমাদের কাছে কি মনে হয় আমার জীবনের ফার্স্ট সিম কি? ফার্স্ট সিম জিপি। আচ্ছা, এই যে ফার্স্ট সিম জিপি, তারপরেও তো আমার আরো দুইটা সিম আছে, তো জিপি থাকার পরেও তো আমি আরো দুইটা সিম কিনছি, তার মানে ব্যাপারটা কি? জিপি থাকার পরেও আমি আরো দুইটা সিম কিনছি না, কিন্তু এখন আমার ইউজ কিন্তু জিপিতে বেশি না, মানে আমি কল পারপাজে মেসেজ পারপাজে জিপি পারাপক্ষে সবচেয়ে কম ইউজ করি, বাংলালিংক সবচেয়ে বেশি ইউজ করি। তাহলে পারপাসটা কি হয়ে গেল যে আমি কিন্তু একই সাথে জিপির কাস্টমার, বাংলালিংকের কাস্টমার, এয়ারটেলের কাস্টমার, কিন্তু আমার কাছ থেকে বেনিফিট সবচেয়ে বেশি পাইতেছে কে? বাংলালিংক, কারণ সবচেয়ে বেশি আমি ওটা ইউজ করতেছি। সো তুমি একটা কোম্পানি অসংখ্য কাস্টমার, মনে করো বাংলাদেশে জিপির কাস্টমার সবচেয়ে বেশি 4 কোটির মতো কাস্টমার, এটা তাও 2 বছর আগের ডেটা, এখন মনে করো 5 কোটি হয়ে গেছে। সো 5 কোটি যদি জিপির একার কাস্টমার থাকে, কিন্তু 5 কোটি মানুষের মধ্যে 5 কোটি কি অ্যাক্টিভ কাস্টমার না, বা 5 কোটি কি মানে পুরোটাই 5 কোটি কাস্টমার সবাই কি শুধু জিপির উপর ডিপেন্ডেন্ট না, তো বরং ম্যাক্সিমামই আমার মতো জি স্যার, যারা অন্যগুলো ইউজ করে, যখন জিপি দরকার বা নেটওয়ার্কের সমস্যা বা ইয়ার সমস্যা ওই জায়গায় পাইতেছি না, তখন ওই জায়গায় গিয়ে ইউজ করে। তাহলে ব্যাপারটা যদি এরকম হয় যে ওইখানে 5 কোটি কাস্টমার দিয়ে ওর রেভিনিউ যতটুকু জেনারেট করতেছে, আর একজনের 1 কোটি কাস্টমার দিয়ে যদি রেভিনিউ বেশি জেনারেট করে, তাহলে আলটিমেটলি সেটা কি মার্কেট শেয়ারে তোমার মার্কেট প্রফিটে অটোমেটিক্যালি প্রফিট জেনারেট করতেছে না, আলটিমেটলি তোমার মার্কেট গ্রোথ বেড়ে যাবে না। সো মার্কেট শেয়ার বাড়বে, অটোমেটিক্যালি মার্কেট গ্রোথ বাড়বে, টোটাল মার্কেট শেয়ার তোমার বাইরে যাবে। সে মানে এই কারণে ব্যাপারটা এরকম না যে কাস্টমার বাড়লেই যে সবসময় তুমি মার্কেট বাড়াতে পারতেছো, এরকম না। আবার কাস্টমারই যদি না বাড়ে তাহলে তোমার মার্কেট বাড়ার চান্স হইলই না, বাস ফার্স্ট টাইম তুমি অ্যাড ঠিক না। এই কারণে বিজনেসকে দুইটা জিনিসই একসাথে গুরুত্ব দিতে হবে, যে আমাকে নতুন কাস্টমার ক্যাচ করতে হবে, পুরনো কাস্টমারকে স্যাটিসফাইড রাখতে হবে, নতুন কাস্টমার ক্যাচ করতে হবে। আরো সহজে বুঝো, মানে প্রতিদিনই এখন মানে কিছু করার নেই, প্রতিদিনই তোমাদেরকে আমার ফাউন্ডেশনের এক্সাম্পল দিতে হবে। মনে করো আমার ফাউন্ডেশনের মানে আমরা যখন শুরু করছি তখন মনে করো মেম্বার ছিলাম মাত্র 20 জন, এখন আলহামদুলিল্লাহ প্রায় 130 জন। এখন ঘটনা যদি এরকম হয় যে মনে করো প্রত্যেক সপ্তাহে আমার ফাউন্ডেশনে একজন করে মেম্বার ঢুকে, আর প্রত্যেক সপ্তাহে একজন করে মেম্বার আবার আগের মেম্বার বাদ হয়ে যায়, না এত মেম্বার আগে ছোট পরিবার ছিলাম, ভালো ছিলাম, সুখী ছিলাম, এখন আর ভালো লাগতেছে না, এত মানুষের জ্ঞান আমার ভালো লাগছে না। এরকম যদি হইতো তাহলে অবস্থা কি আমার? প্লাসে মাইনাসে কি? প্লাস। কেন মাইনাস?
কারণ আগে তো আমার খরচ এত ছিল না, এখন তো আমার এমপ্লয়ি এতজন, সব যদি প্লাসে মাইনাসে সমান হয়ে থাকে একটা চালাবো কিভাবে? দ্যাট ইজ দ্য থিং। তোমাকে পুরনো কাস্টমার ধরে রাখতে হবে, নতুন কাস্টমার পাইতে হবে। যদি এমন হয় যে তুমি নতুন কাস্টমার খুঁজতে এত ব্যস্ত হয়ে গেছো যে পুরনো কাস্টমার সব হারায় যেতেছে, তোমার পুরনো কাস্টমার তোমার লাইনে আছে কিন্তু ইউজ করে সব অন্য লাইন, অন্য অপারেটর, অন্য তাহলে আলটিমেটলি লাভ হচ্ছে কি? বুঝছো না বুঝো না? সো এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে। ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও আমরা এর আগেও বলছি, বিজনেস পোর্টফোলিও কোনটা? কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্ট দ্যাট মেক আপ দ্য কোম্পানি। তোমার কোম্পানি টোটাল কত ধরনের প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে, কত ধরনের সার্ভিস নিয়ে আসবে, শুধু যে প্রোডাক্ট আনতে হবে এরকম না, সার্ভিস। সে ফর এক্সাম্পল, তোমরা খেয়াল করছো কিনা ডন সামদানি নাম শুনছো না? হ্যাঁ, আগে ডন সামদানি এই ক্যাম্পাসে তো আসছিল, সামদানি ডন সামদানি। আচ্ছা, মোটামুটি বিভিন্ন ইয়ার করে আর কি, এইচআর ট্রেনিং দেয়, স্পোক পারসন, ফেসবুকে ইয়ার করে। ও হঠাৎ করে গতকাল আমার নজরে আসলো, ও এখন ডন সামদানি এইচআর সার্ভিস শুরু করছে, হেড হান্টিং সার্ভিস এন্ড এইচআর সার্ভিস। মানে আলাদা দুইটা স্পেশাল উইং এ এখন সার্ভিস দেওয়া শুরু করতেছে, যে তোমরা যদি তোমাদের কোম্পানির রিক্রুটমেন্ট করতে চাও তাহলে আমাদেরকে দায়িত্ব দাও, আমরা তোমার রিক্রুটমেন্ট করে দেব, তোমার যেরকম দরকার সেরকম প্রফেশনালকে সিভি সর্টিং থেকে শুরু করে, কারণ মানে হাজার হাজার সিভি অ্যাপ্লাই হয়, সিভি সর্টিং করা, তারপর সেখান থেকে শর্ট কল করা, সেগুলো সিলেকশন করা, এটা তো একটা গ্যাঞ্জামের প্রসেস। আমার নিজের এই ইয়ার জন্য 3 দিন ধরে ইয়া গেছে। প্রত্যেকবার তোমাদের ডিপার্টমেন্টে যখন ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট হয়, তোমাদেরকে এর আগেও বলছি 3 স্টেপে আমাদের রিক্রুটমেন্ট, কত ফ্যাকাল্টি অ্যাপ্লাই করে, এরপরে ফার্স্টে রিটেন এক্সাম নিতে হয়, এরপরে আমাদের ডিপার্টমেন্টাল ভাইভা, এরপরে বোর্ড প্রেজেন্টেশন ভাইভা, হুলস্থুল অবস্থা। মানে এক সপ্তাহ যায় আমাদের এইগুলো নিয়ে ব্যস্ততা। খুব কঠিন একটা প্রসেস এবং অনেক টাইম কনজিউমিং প্রসেস। অনেক বিজনেসে যে এটার পিছনে আমাদের এত টাকা খরচ করবে, এত ইয়া করা দরকার কি? কেউ যদি আমারে ভালো ক্যান্ডিডেট পাইছে দিতে পারে, আমি ফাইনাল ইন্টারভিউ নেব, পছন্দ হলে ইয়া করে দিব। ও আমারে 10 জন পাইছে থেকে আমি ওইখান থেকে 1 জন 2 জন ইয়া করে দিব। সহজ না? বিজনেসের টাকা বাঁচলো, খরচ বাঁচলো, ইফোর্ট বাঁচলো, সবকিছু বাঁচলো। টাইম ইজ মানি। তো ও এখন করতেছে কি, এইচআর সার্ভিস দেওয়া শুরু করতেছে। ও বলতেছে যে ঠিক আছে, আমারে দেন, আমি আপনার রিক্রুটমেন্টে হেল্প করতেছি, আমাকে দেন, আমি আপনার এইচআর সার্ভিস বা এগুলার ইয়া ঠিক করে দিতেছি। সো এই যে ব্যাপারগুলো, তার মানে হচ্ছে জাস্ট ব্যক্তি, সে ব্যক্তি এখন প্রতিষ্ঠান হিসেবে প্রাতিষ্ঠানিক সার্ভিস দেওয়া শুরু করতেছে। অলসো সিম্পলি জাস্ট একজন ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু সে এটাকে এখন মার্কেটিং পর্যায়ে নিয়ে যাচ্ছে, সার্ভিস পর্যায়ে নিয়ে যাচ্ছে। মানে জিনিস কখনো এরকম না যে দাঁড়াও, এই যে অ্যাডমিশন কনসালটেন্সি বলো, এইচআর কনসালটেন্সি বলো, ইভেন অ্যাডভোকেটদের যত কাউন্সেলিং কনসালটেন্সি, লিগ্যাল অ্যাডভাইজিং বলো, এমনকি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি তুমি দিবা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি তুমি দিতে পারবে? হ্যাঁ, তুমি দিতে পারবে? তোমার তো অ্যাডভাইজার লাগবে, লিগ্যাল কনসালটেন্ট লাগবে। তুমি শুধু লিগ্যাল কনসালটেন্ট মানে লিগ্যাল জায়গার কনসালটেন্ট লাগবে, তোমার ইন্ডাস্ট্রি সেটআপের জন্যই একজন অ্যাডভাইজার লাগবে। তুমি কিভাবে ইন্ডাস্ট্রি সেটআপ করবে তুমি তো জানো না। তো এই যে কাউন্সেলিং সার্ভিসগুলো, এগুলো তো সার্ভিস, এগুলো তো প্রোডাক্ট না। প্রোডাক্ট কিনলে তুমি একটা বোতল কিনলা, মোবাইল কিনলা, ফোন কিনলা, এসি কিনলা, ইয়া করলে, এগুলো সব হচ্ছে প্রোডাক্ট। কিন্তু তুমি যখন কাউকে গ্রাফিক ডিজাইন করে দিচ্ছ, তুমি যখন কাউকে একটা পোস্টার বানাই দিচ্ছ, তুমি যখন কাউকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছ, তুমি যখন কাউকে সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছ, এগুলো সব তো সার্ভিস, এগুলো তো প্রোডাক্ট না, এগুলো হচ্ছে স্কিল বেস, সফট স্কিল বেস। আচ্ছা, তাহলে বিজনেস পোর্টফোলিও হচ্ছে যে তুমি টোটাল মানুষকে কি কি সার্ভিস দিবা। তো তুমি মানুষকে কি কি সার্ভিস দিতে পারবে? তুমি যা জানো তাই তো দিতে পারবে। হ্যাঁ, এখন তুমি যদি ওই আজ পর্যন্ত কোনো ডিসপ্লে রেডি নাই করো, কোনো ফ্যাশন মানে কোনো একটা ফেব্রিক তুই নিজের হাতে তৈরি করতে নাই পারো, ডিসপ্লে করতে নাই পারো, তাহলে ওইটার উপরে মানুষকে শিখাবে কেন? যে জীবনে যে কোনোদিন ফ্যাশন ডিজাইন কোর্স করে নাই, ও ফ্যাশন ডিজাইন করে পারবে? হ্যাঁ, কেন পারবে না? ও বলবে যে আমি ফ্যাশন গার্ল, আমি ফ্যাশন ভালো বুঝি, আমার ফ্যাশন ভালো লাগে। শুধু এটুকু বললে হবে? পড়াবে কি, শিখাবে কি? তো নিজেই শিখে নেবে। তাহলে পোর্টফোলিও অ্যানালাইসিস কি? জামা কাপড় বানাই দিতে পারবে দর্জি। ফ্যাশন সেন্স যদি ভালো থাকে তাহলে তো ডিজাইন করতে পারো, পড়াইতে না পারো। পড়ানো মানে ও অন্যদেরকে সার্ভিস যদি দিতে পারে, তাইলে কেমনে সার্ভিস দিতে পারে? মানে তুমি যখন জানবা তখন তো তুমি অনলাইনে বসেও কোর্স করাইতে পারবা,
তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে তুমি মনে করো যে হাজবেন্ড নিয়ে প্যারিসে সেটেল হয়ে গেছো, কিন্তু তারপরে তোমার কাছে মনে হবে যে না ঠিক আছে আইওএস এর ছোট ছোট পোলাপানরা ফ্যাশন সম্পর্কে জানতে চায়, আচ্ছা ঠিক আছে ওদের জন্য আমি একটা স্পেশাল ব্যাচ করে ওদেরকে অনলাইনে শিখিয়ে দাও, ওরা টাকা দিয়েই করবে, কিন্তু তোমার তো সেই স্কিলটা আগে থাকতে হবে, আদারওয়াইজ তুমি সেই সার্ভিসটা দিবা কিভাবে? Portfolio analysis হচ্ছে major activity in strategic planning whereby management evaluates the products and businesses that make up the company. যে এবার আমার পোর্টফোলিওতে আমি কি কি রাখবো আর কি কি রাখবো না, মানে তুমি একটা ধরো আইটি সার্ভিস, আইটি কোম্পানি, বাংলাদেশে আইটি কোম্পানির অভাব আছে এখন, এবং যত আইটি কোম্পানি আছে তারা সব ধরনের আইটি সার্ভিস দেয়, হ্যাঁ সবাই সফটওয়্যার বানায়, সবাই ওয়েবসাইট বানায়, সবাই ইআরপি বানায়, চেক করে দেখো এক একজনের সার্ভিস ক্যাটাগরি এক এক রকম, কেন এক এক রকম? সবাই যদি সব সার্ভিস দিত সম্ভব না। কেন সম্ভব না? কারণ সবাই সবকিছুর এক্সপার্ট না। ইভেন সবার পক্ষে সবকিছু এক্সপার্ট হওয়া সম্ভব, খুবই সম্ভব। আমি সবকিছুর এক্সপার্ট রেখে দিলাম, সেক্ষেত্রে আমি ইউনিক, আমার কোনো ইউএসপি থাকবে না, আমি ইউনিক কাস্টমার ড্র করতে পারবো না। মানে আমি যদি মনে করো ফার্স্টেই অবস্থা এরকম যে আমি ব্যবসা শুরু করতেছি, কাস্টমার আছে 3 জন, কিন্তু যেহেতু আমি সব উইংয়ে সার্ভিস দিতে যাই, আমি 50 জন এমপ্লয়ি বিশাল সেটআপ নিয়ে কোম্পানি নিয়ে বসে আছি। মাসে আমার বিল্ডিং মানে অফিসের ভাড়া দিতে হয় 2 লাখ টাকা, আর এমপ্লয়িদের স্যালারি দিতে হয় 1 লাখ টাকা, 3 লাখ টাকা আমার ফিক্সড কস্ট হয়ে গেছে, বাকি সব ছাড়াই। কেমনে চলবে? Analyzing the current business portfolio, strategic business unit. আমার যে প্রত্যেকটা ইউনিট হচ্ছে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। ধরো স্কয়ার গ্রুপের স্কয়ার টেক্সটাইল, স্কয়ার স্পিনিং আছে, স্কয়ার নিটিং আছে, উইভিং আছে, ডাইং আছে, ফিনিশিং আছে, গার্মেন্টস আছে। প্রত্যেকটা ইউনিট হচ্ছে আলাদা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। প্রত্যেকটা ইউনিটের আলাদা প্রফিট লস ক্যালকুলেশন হয়। প্রত্যেকটা ইউনিটে আলাদাভাবে ডিক্লেয়ার করে যে আমাদের ইউনিট থেকে এই বছরে লাভ হয়েছে কতটুকু, আমাদের খরচ ছিল কতটুকু, আমরা কতটুকু রেভিনিউ জেনারেট করছি, এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে আলাদা কম্পিটিশন হয় যে সবচেয়ে বেশি রেভিনিউ কে জেনারেট করছে। একই রকম ভাবে ওদের আবার অন্যান্য বিজনেসের সাথে যে আমার সবচেয়ে বেশি রেভিনিউ কোথা থেকে আসছে, স্কয়ারের কি হসপিটাল খাত থেকে বেশি আয় আসলো, নাকি টেক্সটাইল থেকে, নাকি টয়লেটিস থেকে, নাকি কনজিউমার গুডস প্রোডাক্টস থেকে, নাকি অন্য যে কসমেটিক্স আইটেম বা সেগুলো থেকে। আমার যেহেতু অনেকগুলো কনসার্ন, আমি তো সবার আগে দেখবো যে আমার কোন সেক্টর থেকে আয় বেশি আসতেছে, আবার কোনটা থেকে লস হইতেছে, কোনটা ধরা খাইতেছে, কোনটা ইয়া। ওইভাবে তো প্রতিনিয়ত এগুলা ইভালুয়েশন করতে হয়। যত বড় কোম্পানি তত কমপ্লিকেটেড মানে টোটাল বিজনেস অ্যাকাউন্টিং এন্ড এভরিথিং। অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও, সেখানে আমরা কি দেখি? কি বিজনেস আইডেন্টিফাই করা, অ্যাসেস দ্য অ্যাট্রাকটিভনেস অফ ইটস ভ্যারিয়াস স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস, ডিসাইড হাউ মাচ সাপোর্ট ইচ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট ডিজার্ভ। ধরো নতুন করে তুমি যখন একটা বিজনেস শুরু করবা, নতুন বিজনেস শুরু করার একদম কয়দিনের মাথায় তোমার প্রফিট জেনারেট শুরু হবে? 2 বছর 1 বছর বিজনেস স্ট্রাকচার অনুযায়ী। সব বাদ দাও না, মনে করো তুমি জাস্ট একটা স্কুল খুললা বা একটা কোচিং সেন্টারই খুললা, তোমার এলাকায় তুমি একটা কোচিং সেন্টারই খুললা, একটা মানে 2 রুমের একটা বাসা ভাড়া নিয়ে তুমি একটা কোচিং সেন্টার খুললা। তোমার কাছে কি মনে হয় তুমি ব্রেক ইভেনে পোষাবা কয়দিন করে? তোমার এইটার পিছনে মানে কতদিন তোমার এইটাকে নিজের টাকা দিয়ে টানতে হবে? মিনিমাম 6 মাস। জাস্ট ছোট্ট একটা কোচিং সেন্টারের কথা বলছি। তার মানে তো হচ্ছে যে মানে জিনিসগুলো তো এরকম, তুমি যত বড় সেটআপ, তুমি আজকে একটা ফ্যাক্টরি দিয়ে বসো, ফ্যাক্টরি দিতে তোমার যেই টাকা গেছে ওই টাকা উঠে আসে, তুমি যদি আমরা আশা করো যে 1 বছরের মধ্যে উঠে আসবে, এরপরে আমি আরেক ফ্যাক্টরি দিব। আচ্ছা, এইখানে হচ্ছে এখন একটা মজার ডিসকাশন, এবং এখানেই এখন দেখা যাবে যে তোমরা কে কোথায় আছো, তোমরা কে কোথায় বিলং করো। এখানে 4টা পোরশন আছে, 4টা সেগমেন্ট দেখাই যাচ্ছে। It starts with this dog, then either it is cash cow or question mark, then star.
এদিকে আমরা বলতেছি মার্কেট গ্রোথ রেট আর এদিকে আমরা বলতেছি রিলেটিভ মার্কেট শেয়ার। একটা হচ্ছে মার্কেট শেয়ার আরেকটা হচ্ছে মার্কেট গ্রোথ রেট। মার্কেট শেয়ার আর মার্কেট গ্রোথ রেটের একটু আগেও एग्जांपल দিলাম, আরেকবার বলতেছি। সেটা হচ্ছে মনে করো আজকে একটা নতুন অপারেটর আসলো মার্কেটে, এক্স নামে নতুন একটা অপারেটর আসলো এবং সে আইসে প্রথম মনে করো এক সপ্তাহ দিনে 100 করে নতুন সাবস্ক্রাইবার পাইছে, তারপরে দিন 200, তারপরে দিন 400, এরকম প্রথম এক সপ্তাহ অনেক সাবস্ক্রাইবার পাইছে। কিন্তু এরপর থেকে আর সেভাবে সাবস্ক্রাইবার পাইতেছে না। মানে মানুষের প্রাইমারি ক্রেজ ছিল নতুন একটা অপারেটর আসছে, এই অফার দিবে, এত এই মানে এত মিনিট ফ্রি, এত টাইম ফ্রি, এই সেই তারপর আর সেরকম ভাবে আর হইতেছে না। আচ্ছা, এইটাকে তুমি কোন পোর্শনে নিবা? এটাকে কি মার্কেট শেয়ারের ইয়া বলবা নাকি গ্রোথের ইয়া বলবা? কোনটা? মার্কেট শেয়ার। শেয়ার স্যার, তুমি ক্যাশ ওভারঅ্যাক্সেস বলে খুব সহজ কথা। সেটা হচ্ছে যে এর আগেও তোমাদের বলছিলাম যে একজন কাস্টমারও যার কাছে আছে সে কিন্তু মার্কেটে 0.001% হইলেও শেয়ার পেয়ে গেছে। রাইট? তার মানে এই যে আমি কাস্টমার পাইলাম এটা আমার মার্কেট শেয়ারে ঢুকছে, যে আমি মার্কেট শেয়ারে এখন পুরো পাই 360 সার্কেলে আমার এখন কিছুটা হইলো, আমার একটা পোরশন আছে, একটা ক্ষুদ্র বিন্দু হইলো বাংলাদেশের ম্যাপের মতো। মানে সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের মানচিত্রে কিছু হইলো তো জায়গা আছে, তো এরকম বাংলাদেশের কিছু জায়গা তো দেখা যায়। ঠিক সেরকম তোমার কোম্পানির কিছু হইলো কাস্টমার আছে, এই কারণে তোমার এখন একটা মার্কেট শেয়ার আছে। কিন্তু তোমার মার্কেট গ্রোথ ডিপেন্ড করবে কিভাবে? মার্কেট গ্রোথ যখন ডিপেন্ড করবে তখন তোমার দেখাতে হবে যে অন্যদের যে গ্রোথ আছে সেই গ্রোথের তুলনায় তোমারটা কি। এখন অন্যদের গ্রোথ বা অন্যদের রেভিনিউ, অন্যদের তোমার ওই মাসে নতুন অপারেটর নতুন সাবস্ক্রাইবার বাড়ছে মনে করো 5 লক্ষ আর তোমার বাড়ছে 5 জন। অন্যদের রেভিনিউ জেনারেট করছে 500 কোটি আর তোমার রেভিনিউ জেনারেট করছে 5 লাখ। তাহলে এইটার গ্রোথের ইয়াতে তুমি কিভাবে দেখো? এটা তো গ্রোথ হয় না। গ্রোথ হবে আস্তে আস্তে, যখন মার্কেট শেয়ার বাড়বে তখন অটোমেটিক্যালি একসময় গিয়ে গ্রোথ হবে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্টে কাজ হচ্ছে মার্কেট শেয়ার, দেন সেকেন্ডারি অর্ডার হচ্ছে মার্কেট গ্রোথ। আমরা শুরুর দিকে চিন্তা করি মার্কেট শেয়ার নিয়ে এবং আস্তে আস্তে বিজনেসগুলো মার্কেট গ্রোথের দিকে যাওয়ার চেষ্টা করে যে কত বেশি মার্কেট গ্রোথ ক্যাপচার করা যায়। আচ্ছা, এরপর আসো ফার্স্ট স্টেজটাকে যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস, প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সে যখন ব্যবসা শুরু করে তার প্রথম টার্গেট কি থাকে? মার্কেট ধরা, মানে রাইট, মার্কেট ক্যাচ করা। মার্কেট ক্যাচ কেমনে করবে? ও মার্কেট ক্যাচ কেমনে করবে? মার্কেটিং করে, তারপর হচ্ছে কিভাবে মার্কেটিং করবে? তারপর প্রোডাক্টের কথা বিভিন্ন ফ্রি স্যাম্পল দিবেন। মানে প্রথম কথা হচ্ছে যে মানুষ তো ওকে ডেকে আনে নাই, মানুষ তো ওকে চায় না। মানে মানুষ তো ওই জেএস নেটওয়ার্কেও চায় না, মানুষ তো লিজার ফ্যাশন হাউসেও চায় না, মানুষ তো অ্যাপ্লিকেশন করে না যে আপনি আসেন, আপনার জন্য আমার ফ্যাশন বন্ধ হয়ে গেছে, আমি জামা কাপড় পাইতেছি না, আমার পছন্দ কিছু হইতেছে না, আমার স্বপ্ন পূরণ হইতেছে না। না, তো তুমি নিজের তাগিদে নিজে ব্যবসা করার জন্য জোর করে আসছো। এখন তুমি যে আসছো এটা মানুষ জানে? তোমার কি আছে মানুষ জানে? তাহলে মানুষকে কি করতে হবে? জানাইতে হবে। মানুষকে জানানোর জন্য প্রথম স্টেপ, ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে তোমারে ডগি হয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু বি এ বার্কিং ডগ। Yes, sir. তোমাকে ঘিউ ঘিউ করে মানুষকে জানাইতে হবে যে আমি এসেছি, আপনার এলাকায় এসেছি, আপনার দেশে এসেছি, এই প্রোডাক্ট নিয়ে এসেছি, এই প্রোডাক্ট আপনার জন্য এনেছি এবং আপনাকে নিতেই হবে। একবার ট্রাই করে হইলেও দেখতে হবে, ট্রায়াল দিয়ে হইলেও দেখতে হবে, ফ্রি দিয়ে তারপর নিতে হবে। কথা বুঝছো না বুঝো না? ফার্স্ট স্টেপটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। এটাকে আমরা বলি মার্কেট পেনিট্রেশন। পেনিট্রেশন কথা মানে কি? পেনিট্রেশন শব্দটা কোথা থেকে আসছে? পেনিট্রেট করা। পেনিট্রেট কি? এটা হচ্ছে আমাদের টেক্সটাইলের জিনিস। সুই দিয়ে আমরা কি করি? কাপড় সেলাই করি। সুই দিয়ে ফেব্রিকের ভিতরে ঢুকায় দেওয়া হয়। এইটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। যে মার্কেটে কেউ তোমার জন্য খালি ময়দান ফাঁকা রেখে বসে রয় না। মার্কেটের 100% ক্যাপচার। এখন মার্কেটে সে ফর এক্সাম্পল এই যে বললাম যে সারা বাংলাদেশে যতজন মোবাইল ইউজার আছে, একজন আছে নাকি যে কোনো সিম ইউজ করে না? বাংলা কথা বুঝো তো?
কেউ সিম ইউজ করে না কিন্তু মোবাইল ইউজ করে, এরকম একজন আছে না। তার মানে মার্কেট কিন্তু ফুল স্যাচুরেটেড, পুরো মার্কেটটাই এক্সিস্টিং যারা আছে তারা দখল করে আছে। নতুন অপারেটর আইসে তাকে কি করতে হবে, পেনেট্রেট করতে হবে, এর মধ্যেই সুচ হয়ে ঢুকে এরপরে দিনে দিনে বের হতে হবে। ওই টার্গেট নিয়ে এগোতে হবে যে আমি ঢুকবই এবং আমি জিতবই। সো ফার্স্ট স্টেজটা হচ্ছে এইটা, ইউ হ্যাভ টু বি এ বার্কিং ডগ টু let the customers alert and know that you are here. এরপরে তোমার টার্গেট হচ্ছে যে আস্তে আস্তে মার্কেট শেয়ার বাড়াও। মার্কেট শেয়ার যখন বাড়তে থাকবে এবার তোমার ক্যাশ জেনারেট হওয়া শুরু করবে, এবার আস্তে আস্তে তুমি ক্যাশ পাবা। এবার এই মার্কেট এইটাকে যখন ধরে রাখতে পারো তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে কি হবে, তোমার মার্কেট গ্রোথ বাড়বে। যে হ্যাঁ আমার মার্কেটে অটোমেটিক্যালি প্রতিনিয়ত আমার শুধু কাস্টমার প্রথম সপ্তাহে বাড়ে নাই, প্রথম মাসে বাড়ে নাই, শুধু প্রথম বছর বাড়ে নাই, কন্টিনিউয়াসলি আমার মার্কেট নতুন কাস্টমারও বাড়তেছে এবং কাস্টমারদের ইউজও বাড়তেছে, কাস্টমাররা আরো বেশি ইউজ করতেছে। আগে টক টাইম যে 50 মিনিট ইউজ করতে এখন 100 মিনিট ইউজ করতেছে, আগে ইন্টারনেট যে 5 জিবি ইউজ করতে এখন 10 জিবি ইউজ করতেছে। সো অটোমেটিক্যালি তখন কোশ্চেন মার্কে চলে আসবে। কোশ্চেন মার্ক কেন বলতেছি এটাকে কোশ্চেন মার্ক এটা বলতেছি যে এইখান থেকে ডিটারমাইন হবে যে এরপরে এই কোম্পানিটা কি আরো সামনে আগাবে নাকি নিচে পড়ে যাবে, এটা কি টিকবে নাকি থেমে যাবে, এটা কি আরো মানে ইন্টারন্যাশনালাইজেশন অন্যদিকে আগাবে, আরো বড় হবে কোম্পানি, এক্সপ্যান্ড করবে, নাকি এইটা ওই জায়গায় থেমে থাকবে। সো এই জায়গার পরের এই জায়গাটা হচ্ছে এই মিডল পয়েন্টই হচ্ছে কোশ্চেন মার্ক। কেন কোশ্চেন মার্ক? কারণ এইটা এখন রিলেটিভ মার্কেট শেয়ারের ক্ষেত্রে কিছুটা ইয়াতে আছে কিন্তু গ্রোথের ক্ষেত্রে এটা ভালো পজিশনে চলে গেছে, যে মার্কেট গ্রোথে এই হাই পজিশনে আছে কিন্তু টোটাল অন্য কোম্পানির তুলনায় যে মার্কেট শেয়ার এটা রাতারাতি তো পুরো মার্কেট শেয়ারের এর কাছে 50% চলে আসবে না, 40% চলে আসবে। এর পরের স্টেজটাই হচ্ছে স্টার মার্কস পাওয়া তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, তাই না? এই যে তোমরা পরীক্ষা দিলে এ প্লাস আর 5000 কোর্স হলো তো কথাই নেই, 5000 কোর্স তো বিসমিল্লাহতেই বলে দেওয়া যায় চোখ বন্ধ করে এ প্লাস। চিন্তা করতেছি যে এই কোশ্চেন খাতায় এখন ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এই যে এইটা যে ওইটা তো স্টার মার্কস এ প্লাস দিতে চাইলেও পেতে চায় না, কি করবে? তাহলে বিষয়টা হচ্ছে যে এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে? কখন আসলো? যখন তার মার্কেট শেয়ারও হয়, মার্কেট গ্রোথও হয়। যে মোবাইল অপারেটর যে এক্সাম্পল দিলাম সেটা দিয়ে চিন্তা করো। এবার বলো বাংলাদেশে মোবাইল অপারেটরদের মধ্যে কে কোন পজিশনে আছে? জিপি তো সবার উপরে স্যার। স্টার কে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত জিপি, অবশ্যই জিপি স্টার। এবং কেন জিপি স্টার এই পয়েন্টে আসতে হবে, মানে আমি বলতেছি যে আমি জিপি কম ইউজ করি কিন্তু তারপরও কেন জিপি স্টার আসতেছে সেটা আসো। তারপর কোশ্চেন মার্কে কারা? টেলিটক यार मानन के यार तो भी कैश करो ভালো লাগা মানে টেলিটকের মার্কেট গ্রোথ রেট হাই না কিটো হচ্ছে সিমটলটা কি গ্রামীণের আন্ডারে পড়ে? কিটো বলে গ্রাম কোশ্চেন মার্কে স্যার অপারেটর পাঁচটা। এবার বলো স্টার তো সহজ পাই স্যার সিটি স্যার সিরিজের পাই নিচে অপারেটর পাঁচটা বললেই দিতেছে অপারেটর আর কি আছে স্যার তাহলে রবি আর এয়ারটেল আছে স্যার রবি আর এয়ারটেল কোশ্চেন রবি এয়ারটেলে যদি কোশ্চেন মার্কে দাও ক্যাশ কারে কারে দিবা? কোটা বাঙালি বাংলালিংক এখনো ক্যাশ খাবে? বাংলাদেশ কোশ্চেন শেয়ার হাই বাংলা একটু কোশ্চেন মার্ক দিই বাংলাদেশ কোশ্চেন মিডিয়া মানে প্রথম কথা হচ্ছে যে এই মানে এই জিনিস তুমি স্পষ্টভাবে বলতে পারবে তখন যখন তুমি এদের মার্কেট শেয়ার যখন তার রেভিনিউ, এখন তো আমরা সব অনুমান করে বলছি কিন্তু তারপরেও জাস্ট তোমাদের কাছ থেকে ধারণা নিতেছি আর এই জায়গায় কি আছে টেলিটক ইয়েস ওর মার্কেট গ্রোথও খারাপ, ওর মার্কেট শেয়ার খারাপ। কারণ ওর কপাল খারাপ না ওর মনোযোগ খারাপ কেন? মনোযোগ স্ট্র্যাটেজি হ্যাঁ এই জন্যই তো পলক গিয়া জারি মেরে ওদেরকে বলতে হয় কি করেন আপনারা আমার জায়গাতে দেন লস খাইবেন। সো বিষয়টা হচ্ছে এইটা যে
এইটা যদি তুমি শুধু মোবাইল অপারেটর ক্ষেত্রে বের করো, মোবাইল কোম্পানি ক্ষেত্রে বলতে পারবে না? নোকিয়া, এরিকসন থেকে আইফোন প্রত্যেকটা ক্ষেত্রে বলতে পারবে না? Yes, sir. তুমি এসি কোম্পানি ক্ষেত্রে বলতে পারবে, প্রত্যেকটা কোম্পানি ক্ষেত্রে বলতে পারবে, প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে বলতে পারবে, বিভিন্ন হসপিটালের ক্ষেত্রে বলতে পারবে, সব কোম্পানির ক্ষেত্রে বলতে পারবে। এমনকি নিজেদের ক্ষেত্রে বলতে পারবে। জি স্যার। কথা বুঝছো? জি স্যার। মানে তোমাকে মানে মার্কেটিং কোর্সের মিড এক্সামের মার্কস দিয়েই কি প্রথমবারের মতো জানতে হবে যে মার্কেটিং কে ভালো বুঝে? না না, ক্লাস করলেই বোঝা যায়, ক্লাসে থাকলেই তো বোঝা যায় যে মার্কেটিং কে বুঝতেছে আর কে বুঝতেছে না, রেসপন্স দেখলেই বোঝা যায়। তোমার কি আমার রেজাল্টের অপেক্ষা করতে হবে নাকি? তোমরা নিজেরাই বলে দিতে পারো, আচ্ছা এইটা তো না হয় মাত্র এইটা এখন চলতেছে না হয়। আচ্ছা গত সেমিস্টারে যে কোর্স করলাম আর্ট অফ প্রেজেন্টেশন, তোমরা নিজেরা মানে ইভেন রেজাল্টের আগেও তোমরা নিজেরা দেখো নাই যে আর্ট অফ প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন কাদের ভালো হয়েছে কাদের খারাপ হয়েছে? এটা কি আমার বলে দেওয়া লাগছে নাকি মার্কস দেখে জানা লাগছে? এটা দেখা যায় না, বোঝা যায় না যে কাদের প্রেজেন্টেশন ভালো কাদের প্রেজেন্টেশন খারাপ? তার মানে তোমরা নিজেরাই বুঝতেছো যে কোন কোর্সে কে ভালো করতেছে, কে ভালো বুঝতেছে, কোন ল্যাবটা কে ভালো বুঝছে, কোন ইয়াটা কে ঠিক মতো করতেছে। দ্যাটস ইট। তোমরা নিজেরাই ডিটারমাইন করবা যে আমি কোন পজিশনে আছি, ও কোন পজিশনে আছে, ও কোন পজিশনে আছে, আমার বন্ধু কোন পজিশনে আছে। দ্যাটস ইট। হু ইজ দ্য স্টার, হু ইজ দ্য ক্যাশ কাউ, হু ইজ দ্য ডগ এন্ড হু ইজ দ্য কোশ্চেন মার্ক। কি শুভ কোর্স তো দুইটা, বিজনেস কমিউনিকেশন এন্ড মার্কেটিং। ঠিক বয়স। তাহলে তুমি চিন্তা করবা যে বিজনেস কমিউনিকেশনে আমি কোথায় আছি, আর মার্কেটিং এ কোথায় আছি, আর নিজেকে যে স্টার ভেবেছি আসলে সেটা কোন স্টার? টিকটক স্টার। শুভ শেষ। আচ্ছা তোমাদের সাথে যদি এরকম একটা দুইটা স্লাইড আগে ক্লাস শেষ হয় কিভাবে কোর্স শেষ করাবো? ঠিক আছে আজকে টিকটক